আমরা পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলো এবং তাদের বিভিন্ন পর্যাবৃত ধর্ম সম্পর্কে আমরা পড়েছি। আজকের ভিডিওতে আমরা ওই চ্যাপ্টার সংক্রান্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? আচ্ছা, প্রথম প্রশ্ন বলেছে, দেখো, নিম্নলিখিত আয়নগুলোকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, তো কে কে আছে এখানে? Na প্লাস, দেখো Na প্লাস আছে, F মাইনাস, O2 মাইনাস আর Mg2 প্লাস। এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এদের নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন আমাদের বের করতে হবে। তাহলে প্রথম আমরা দেখবো নাম্বার অফ প্রোটন কত, তারপরে দেখবো নাম্বার অফ ইলেকট্রন কত। তাহলে নাম্বার অফ প্রোটন মানে এদের পারমাণবিক সংখ্যাগুলোই। তাহলে Na প্লাস এর পারমাণবিক সংখ্যা কত? 11, ফ্লুরিনের 9, অক্সিজেনের 8 আর ম্যাগনেসিয়ামের হচ্ছে কত? 12, তাই তো? এখন নাম্বার অফ ইলেকট্রন মানে কি? প্রোটন সংখ্যার উপরে চার্জ গুলো প্লাস থাকলে মাইনাস করবো, মাইনাস থাকলে আমরা প্লাস করি। তাহলে 11 বিয়োগ 1, একটা পজিটিভ চার্জ আছে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 11 বিয়োগ 1 মানে 10। ফ্লুরিনের 9 পারমাণবিক সংখ্যা, তাহলে 9 মাইনাস মানে প্লাস হবে, 9 প্লাস 1 মানে 10। অক্সিজেনের 8 মাইনাস 2, তাহলে 8 প্লাস 2 মানে 10। 12 মাইনাস 2, 12 মাইনাস 2 মানেও 10। তাহলে নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন আমরা পেয়ে গেলাম। এখানে দেখলাম আমরা যে, দেখো, প্রত্যেকটা যে এলিমেন্ট গুলো আছে এদের নাম্বার অফ ইলেকট্রন সবার ক্ষেত্রে কি সেম। তাহলে নাম্বার অফ ইলেকট্রন দিয়ে আমরা কিছু বুঝতে পারছি না। তো নাম্বার অফ প্রোটন যত বাড়বে তত তার ব্যাসার্ধ বাড়বে না কমবে নিউক্লিয়াসে, সেটা আমরা দেখতে পারি। দেখো, নিউক্লিয়াসে কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে, তাই তো? তাহলে এই কার্যকারী কেন্দ্রে যদি এই প্লাস চার্জ মানে প্রোটন যদি বেশি হয়, দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রে এর 12, তাহলে কেন্দ্রে ধনাত্মক আধান বেশি, ফলে এর বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোকে এই ধনাত্মক আধান কি করবে? এখানে ধনাত্মক আধান বেশি, তার মানে এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে স্ট্রংলি টানবে। এখন নিজের দিকে যদি ইলেকট্রন গুলোকে টানে তাহলে এর আকার যা ছিল আকার কি হয়ে যাবে? এই টেনে নিয়ে আসছে ইলেকট্রন গুলোকে, তাহলে টেনে নিয়ে আসলে আকার কিন্তু কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে যার প্রোটন সংখ্যা যত বেশি তার আকার তত ছোট। তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাসের আকার সব থেকে কম। তারপরে কি আছে? কার প্রোটন? এরপরে Na প্লাস, তাহলে Na প্লাসের আকার, তারপরে হচ্ছে তোমার 9 মানে F মাইনাস, তারপরে হচ্ছে O2 মাইনাস। এটা আকার বা ব্যাসার্ধ বা আকারের আমরা ক্রম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা করব জারণ। দেখো বলেছে জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। তো জারণ ক্ষমতা মানে কি? মনে রাখবে, জারণ ক্ষমতা মানে আমরা পড়েছিলাম বিজারিত হওয়ার প্রবণতা। বিজারিত হওয়ার প্রবণতা। তো তোমরা যদি আমার পর্যায় সারণীর প্লেলিস্টটা দেখতে চাও তাহলে এই চ্যানেলে তোমরা সার্চ করতে পারো। তোমরা ওখানে পর্যায় সারণীর দুটো ভিডিওস আছে, সেখানে পুরো থিওরিটা কিন্তু কভার করা হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, তাহলে প্রশ্নগুলো সলভ করা কিন্তু ইজি হয়ে যাবে। এবং চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও বানানোর মোটিভেশনটা আমাদের মধ্যে কিন্তু আসে। দেখো, জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। তো জারণ ক্ষমতা মানে বিজারিত হওয়ার প্রবণতা। এখন এফ সিএল বিআর আই, এদের মধ্যে বিজারিত হতে কে চায়? বিজারিত হওয়া মানে F মাইনাস হওয়া, সিএল এর সিএল মাইনাস হওয়া। তো বিজারিত হওয়ার ক্রম আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম ফ্লুরিন সবার আগে F মাইনাস হতে চায়, মানে বিজারিত হওয়ার প্রবণতা F মাইনাসের সব থেকে বেশি দেন দ্যাট অফ আদার্স। আর সেটা এই ডাউন দ্য গ্রুপ ক্রমশ কমে যায়। ডাউন দ্য গ্রুপ বিজারিত হওয়ার ক্ষমতা ক্রমশ কমে যায়, তাই তো? তাহলে কি হবে? তাহলে সবার আগে বিজারিত হতে চায় HF, তারপরে HCl, তারপরে HBr, সবার শেষে HI। তাহলে বিজারিত হওয়ার ক্রম মানে হচ্ছে জারণ ক্ষমতা বলি যাকে আমরা, তাই তো? তাহলে জারণ ক্ষমতার অর্ডার আশা করি আমরা বুঝলাম। নেক্সট আমরা দেখবো, দেখো বলছে কোন জোড়ের ক্ষেত্রে প্রথমটির আয়নায়ন শক্তি দ্বিতীয়টির থেকে কম? প্রথমটির আয়নায়ন শক্তি দ্বিতীয়টির থেকে কম, তাহলে আই অফ আয়নাইজেশন এনার্জি অফ ফার্স্ট এলিমেন্ট, প্রথমটার আয়নায়ন শক্তি দ্বিতীয়টির থেকে কম, তার মানে আই অফ সেকেন্ড এলিমেন্ট,
সেকেন্ড এলিমেন্ট। মানে এই যে দেওয়া আছে প্রথম সোডিয়াম, তারপরে পটাশিয়াম, বলছে যে সেকেন্ডে যে এলিমেন্টটা দেওয়া আছে তার আয়নাইজেশন এনার্জি বেশি হবে কোনটার ক্ষেত্রে। তো দেখো সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, তাহলে এটা ডাউন দা গ্রুপ আছে। তাহলে আমরা জানি কি বাম দিক থেকে ডান দিকে আয়নাইজেশন এনার্জি বাড়ে এবং ডাউন দা গ্রুপ কমে যায়। তাহলে ডাউন দা গ্রুপ যদি কমে তাহলে পটাশিয়ামের কম, এখানে কি ফার্স্ট এলিমেন্টের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আনসার হবে না। নেক্সটটা দেখবো, দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যতিক্রম, এরা পরপর থাকে ঠিকই কিন্তু এদের ক্ষেত্রে পরপর থাকে বলে এদের ক্ষেত্রে দেখো ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এদের একটা ব্যতিক্রমী আয়নাইজেশন এনার্জি, মানে কি অ্যাকচুয়ালি বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিকে আমরা বলি আয়নাইজেশন এনার্জি। মানে এন থেকে এন প্লাস করতে হবে, এন এ যতটা ইলেকট্রন আছে তার বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করে দিতে হবে এবং এটা করার জন্য যতটা এনার্জি দিতে হবে সেই এনার্জিটাকে আমরা বলি আয়নাইজেশন এনার্জি। তো এন এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, এর পারমাণবিক সংখ্যা 7, তাহলে 1s2 2s2 2p3, 3 আর 2 5 আর 2 7, তাহলে 2p3 মানে কি হাফ ফিল্ড, একটা দুটো তিনটে, এটা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, হাফ ফিল্ড পি অরবিটাল। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তি লাগবে, তাহলে আই এখানে কিন্তু বেশি হয়ে যাবে। যদিও হওয়ার কথা অক্সিজেনের বেশি, এগুলো আমরা সবই কিন্তু আমাদের থিওরিতে কভার করেছি, তোমরা অবশ্যই থিওরি ভিডিওটা দেখবে। এটা কি 1s2 2s2 2p4, 2p4 মানে কি একটা ইলেকট্রন যদি বের করে দাও পি কক্ষক থেকে, বাইরের কক্ষ মানে 2p অরবিটাল, এর থেকে যদি একটা ইলেকট্রন বের করে যাও তাহলে এটা কি হবে 2p3, মানে স্টেবল হাফ ফিল্ড, স্টেবল হাফ ফিল্ড। আমরা যে কাজটা করতে চাই সে কাজটা করতে আমাদের কি কম শক্তি লাগে, আমাদের মনে হয় ইজিলি হয়ে যাচ্ছে কাজটা, কারণ আমরা সেটা পছন্দ করে করছি। তো এদের ক্ষেত্রেও তাই, দেখো এই একটা ইলেকট্রন বের করে দিলে এ আরো স্টেবল হতে পারবে, সুতরাং এর ক্ষেত্রে আই অনেক কম দিতে হবে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কম দিতে হবে দেন দ্যাট অফ নাইট্রোজেন, তাই তো। তাহলে নাইট্রোজেনের কিন্তু প্রথম আয়নায়ন শক্তি বেশি। ব্রোমিন আয়োডিন, তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দেখো ডাউন দ্য গ্রুপ আছে এরা, তাহলে ডাউন দ্য গ্রুপ সাইজ বেড়ে যায়, ফলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন রিমুভ করা সহজ হয়ে যায়, তাহলে এরও হচ্ছে প্রথমটার বেশি দ্বিতীয়টির কম, তাহলে উত্তর অটোমেটিক্যালি কে হয়ে যাচ্ছে সি। এবার সি এর ক্ষেত্রে কেন হচ্ছে সেটা আমরা একটু দেখবো। দেখো সি এর ক্ষেত্রে বেরিলিয়াম আছে আর হচ্ছে বোরন আছে। তো বোরন মানে কি 1s2 2s2 2p1 5, আর এটা কি 1s2 2s2 বেরিলিয়াম। তাহলে 1s2 2s2 যদি হয় বেরিলিয়ামে তাহলে এটা স্টেবল ফুলফিল্ড, এখান থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তি দিতে হবে, মানে আই বেরিলিয়ামের বেশি, তাই তো। বেরিলিয়ামের বেশি বোরন থেকে, কিন্তু বোরন থেকে যদি একটা ইলেকট্রন তুমি বের করতে যাও, টুপিতে একটা ইলেকট্রন আছে, তা বোরন থেকে যদি তুমি একটা ইলেকট্রন টুপি থেকে বের করে দাও তাহলে 1s2 অরবিটালের মতো হাফ ফিল্ড হবে, সরি হাফ ফিল্ড কেন ফুল ফিল্ড হবে, এস অরবিটাল যতটা আছে ততটা হচ্ছে ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, দ্যাট ইজ স্টেবল। আর স্টেবল হলে কি হবে আই কম দিতে হবে, তাহলে আই যদি কম দিতে হয় তাহলে বোরনের ক্ষেত্রে আই কম, তাহলে এক্ষেত্রে দেখো দ্বিতীয়টির আয়নায়ন এনার্জি হচ্ছে আয়নাইজেশন এনার্জি হচ্ছে বেশি হচ্ছে, তাহলে সি ইজ দ্য আনসার। ঠিক আছে, তো আশা করি আমরা কোয়েশ্চেনটা বুঝেছি। নেক্সট আমরা দেখব, আচ্ছা তার আগে একটা কোয়েশ্চেন বাদ গিয়েছে, দেখো চারে কি বলছে, চারে বলছে বেরিলিয়াম বোরন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এদের মধ্যে দ্বিতীয় আয়নায়ন বিভব সর্বাধিক কার হবে। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো বেরিলিয়াম প্রথম আয়নায়ন এনার্জি মানে কি বেরিলিয়াম থেকে একটা, সরি বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে দিয়ে বেরিলিয়াম প্লাস করতে হবে। সেকেন্ড এটা হচ্ছে, এটাকে আমরা বলি ফার্স্ট আই প্রথম আয়নাইজেশন এনার্জি, আর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে কি দেখো এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ডাব্লিউবিজেই নিট এবং জেই এছাড়া কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে। তো আনসার গুলো তোমরা ভালোভাবে কিন্তু দেখবে। তো বেরিলিয়াম, তাহলে এখান থেকে আবার একটা ইলেকট্রন বের করে একটা একটা ইলেকট্রন বের করা মানে ইলেকট্রনের ঘাটতি হয়, তাই তো। তাহলে একটা যদি ঘাটতি হয় বেরিলিয়াম থেকে একটা প্লাস, ঘাটতি হলে প্লাস আর বাড়তি হলে মাইনাস, আমরা দেখেছি। তাহলে এখান থেকে আবার একটা ইলেকট্রন, মানে একটা ঘাটতি ছিল আবার একটা ঘাটতি, মানে 2+, দুটো ঘাটতি হয়ে গেল। এবার এদের দেখি বলছে I2, এই I2 বা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি এটা কার ম্যাক্সিমাম হবে, কার হবে কি ম্যাক্সিমাম সেটা আমরা এখন দেখছি, ম্যাক্সিমাম কার হবে। তো দেখো যদি তুমি বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি মানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, দেখে বেরিলিয়াম মানে কত 4,
তাহলে 1:2:2, রাইট? তো এখানে যদি একটা 2:2 থেকে একটা ইলেকট্রন বের করো তাহলে কি হয়ে যাবে, এটা 1:2:1। এর তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি। কেন? কারণ স্টেবল ফুলফিল ছিল, ওখান থেকে একটা ইলেকট্রন আমাদের বের করতে হচ্ছে। কিন্তু সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি দেখতে গেলে 1:2, মানে স্টেবল হচ্ছে, মানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কমে যাচ্ছে। কিন্তু বলেছে কার বেশি হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, তাহলে বেরিলিয়াম আনসার হবে না, প্রথমেই বোঝা যাচ্ছে। তো বোরন, বোরনের ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন বের করলে বোরন প্লাস, আবার সেখান থেকে আবার একটা ইলেকট্রন বের করলে বোরন 2+, তাই তো? তাহলে বোরন 2+, 1:2:2:2p1। তাহলে এর ফার্স্ট আই, যেটা ফার্স্ট আই, এটা তো কমে যাচ্ছে, তার কারণ 2p1 থেকে 1:2:2 মতন ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, ফুলফিল্ড হচ্ছে। কিন্তু এটা মানে কি, স্টেবল ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন B2+ করতে গেলে এই 2s থেকে একটা ইলেকট্রন বের করতে হবে, যে দ্যাট ইজ I2, সেকেন্ড আয়োনাইজেশনের জন্য বেশি দিতে হবে। তাহলে বোরন, দেখো বোরনটাই হবে আমাদের কি উত্তর। এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুমি যদি বিচার করো কিংবা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বিচার করো তাহলে কিন্তু এদের আয়োনাইজেশন আছে, কিন্তু দেখো বোরন তারপরে আছে অ্যালুমিনিয়াম, তার মানে সাইজ বাড়ছে, সাইজ যত বাড়ছে মানে ডাউন দা গ্রুপ আছে, বোরনের পরে অ্যালুমিনিয়াম থাকে, আমরা গ্রুপ 13-এ দেখেছি। তো গ্রুপ 13-এ যদি তাই থাকে তার ডাউন দা গ্রুপ আয়োনাইজেশন যে এমনি ডিক্রিজ করে যায়, ঠিক আছে। আর এই অপশনে আছে দেখো ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামে তোমরা যদি করো তাহলে ম্যাগনেসিয়াম দেখো কার মতো, নিয়ন 3s2, তাই তো? এই ইলেকট্রনিক কনফিগারেশন 12, তাহলে 10 আর 2 12, তাহলে 12 মানে 3s প্রথমে যে আয়োনাইজেশন আছে Mg2+ পড়বে, সরি Mg+ পড়বে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে নিয়ন 3s1। আবার একটা ইলেকট্রন বেরোলে সেটা কি হয়ে যাবে, Mg2+। তাহলে সেখানে একদম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, দ্যাট ইজ স্টেবল, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল। এই চাই নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন হোক। তাহলে সেকেন্ড আই কিন্তু এর ডিক্রিজ করে যাবে, সেকেন্ড আই কিন্তু ডিক্রিজ করে যাবে। ফার্স্ট আইটা বেশি ছিল, কারণ স্টেবল ফুলফিল্ড থেকে তুমি হচ্ছে ইলেকট্রন বের করছিলে, তাহলে সেকেন্ড আয়োনাইজেশন কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এটাও আনসার হবে না, এখানে বলেছে সেকেন্ড আই সর্বাধিক হবে, তো বোরন ইজ দ্য আনসার, ঠিক আছে। তাহলে ফার্স্ট আই মানে কি, বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণ শক্তি দেব, তাই তো? প্রথম গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর অবস্থা থেকে আবার সেই যে আয়নটা তৈরি হচ্ছে, তোমার হচ্ছে সেই আয়ন থেকে আবার একটা ইলেকট্রন, ইউনিপজিটিভ আয়ন থেকে আবার একটা ইলেকট্রন থেকে আবার ডাইপজিটিভ আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, তাই তো? নেক্সট প্রশ্ন আমরা দেখবো, দেখো বলছে ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক। তো এটা দেখো একদম সেম আগের প্রশ্নের মতো, আমরা প্রথম প্রশ্ন যেটা করেছিলাম ব্যাসার্ধের ক্ষেত্রে, তো তেমনই প্রশ্ন। দেখো ক্যালসিয়াম আছে 2+, আর আছে ক্লোরিন মাইনাস, আর আছে এস সালফার 2-, তাই তো? তাহলে এখানে নাম্বার অফ প্রোটন বের করবো, নাম্বার অফ ইলেকট্রন বের করবো। নাম্বার অফ প্রোটন কত, ক্যালসিয়াম মানে 20, ক্লোরিন মানে 17, এইগুলো কিভাবে মনে রাখতে হবে সেগুলোও কিন্তু আমরা আমাদের চ্যাপ্টারতে কমপ্লিট করেছি, তোমরা অবশ্যই কিন্তু থিওরি ভিডিও দুটো দেখবে। আচ্ছা, সালফার মানে 16, তাই তো? তাহলে ইলেকট্রন মানে 20 থেকে 2 বিয়োগ 2, তাহলে 20 বিয়োগ 2, এর 17 উপরে একটা মাইনাস আছে মানে একটা প্লাস, এর 16 প্লাস 2, তাহলে প্রত্যেকটা দেখো ইলেকট্রন সংখ্যা কিন্তু 18 করে হচ্ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা সেম হচ্ছে, মানে প্রোটন সংখ্যার উপরে ভিত্তি করে আমরা কিন্তু এর ব্যাসার্ধের ক্রম বের করবো। যার প্রোটন সংখ্যা যত বেশি, যার প্রোটন সংখ্যা কেন্দ্রে যত বেশি, সে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে কি করবে, নিজের দিকে টানবে এবং আকার হ্রাস পাবে। তাহলে Ca2+ এর আকার সব থেকে কম। তাহলে দেখো এরকম ভাবে অপশন এলিমিনেট করে কোয়েশ্চেন যদি সলভ করো তাহলে কিন্তু ইজিলি তোমরা কোয়েশ্চেন মানে আর কি সলভ করতে পারবে। দেখো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ক্যালসিয়ামের প্রোটন সব থেকে বেশি মানে ব্যাসার্ধ সব থেকে কম, তাহলে ক্যালসিয়াম সবার কমে থাকবে। দেখো প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে ক্যালসিয়ামের এটা বেশি দেখিয়েছে, এটা সব থেকে কম দেখিয়েছে, তো একটা করেই আমাদের কিন্তু আনসার কিন্তু এসে যাচ্ছে। তারপর ক্লোরিন, তারপর দেখো এর 17 এর 16, তারপর হবে ক্লোরিন আকার কম, তারপর সবার থেকে আকার বেশি হবে S2-। ঠিক আছে, তো আশা করি আমরা এক্সপ্লানেশনটা বুঝেছি। তো নেক্সট প্রশ্ন আমরা দেখবো, বলছে দেখো নিচের কোনটির প্রথম আয়নায়ন বিভব সর্বোচ্চ। তো প্রথম আয়নায়ন বিভব সর্বোচ্চ বলতে গেলে দেখো এই সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম আর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম
রুবেরিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই কিন্তু গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1। তো গ্রুপ 1 দের ক্ষেত্রে দেখো এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এরকম, যে একটা ইনার্ট গ্যাস NS1, মানে এস অরবিটালে এদের একটা করে ইলেকট্রন থাকে, শেষের বাইরের কক্ষে একটা ইলেকট্রন। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্ট যদি বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে পারে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিলে এ কেমন ইলেকট্রনিক কনফিগারেশন পাবে? ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল, ভীষণই স্টেবল হবে, তাই তো? মানে ভীষণই যদি স্টেবল হয়, তাহলে এর আয়নাইজেশন এনার্জি কি দিতে হবে? এনার্জি, এ তো এমনিতেই স্টেবল হচ্ছে, তাহলে এর এনার্জি অনেক কম দিতে হবে, তাই তো? তাহলে এনার্জি কম দিতে হবে। তো এদের দেখো প্রত্যেকটা গ্রুপ 1 এলিমেন্ট, ওই জন্য এদের ক্ষেত্রে কিন্তু আয়নন বিভব কমই হয়। তাহলে স্ক্যান্ডিয়াম উত্তর হবে। এছাড়া স্ক্যান্ডিয়াম যদি তোমরা করো, তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা আমরা দেখবো। দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাই তো? 21 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। তাহলে এর যদি তোমরা করো, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে আর্গন 18, তারপরে 4s, 18 আর 2 20, 3d1, ডিতে একটা ইলেকট্রন আছে। তার মানে তোমার ইলেকট্রন হচ্ছে কি হবে? দেখো এই ডি অরবিটালের আমরা যখন স্ক্রিনিং এফেক্ট পড়েছিলাম, আমরা দেখেছিলাম SpDF, এই DF অরবিটালের স্ক্রিনিং পাওয়ার কি অনেক কম, ঠিক আছে? ওই জন্য দেখো পর্দা প্রভাব যদি কম হয় এদের, তাহলে কি হবে? এই ডি অরবিটাল গুলোর ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস নিজের দিকে, এখানে দেখো পর্দা করতে পারছে না, পর্দা প্রভাব অনেক কম, এখানে পর্দা প্রভাব অনেক হালকা। তাহলে কি করবে নিউক্লিয়াস? তার ধনাত্মক আধান কেন্দ্রে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী ধনাত্মক আধান আছে, আর এখানে যে বাইরের কক্ষে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলোকে সহজে কিন্তু নিজের দিকে টেনে রাখবে। যেহেতু পর্দাটা স্ট্রং পর্দা না, তাহলে সহজে নিজের দিকে টেনে রাখবে। ফলে ইলেকট্রনকে যদি টেনে রাখে, তাহলে এখান থেকে তোমার ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জির কনসেপ্ট তো এটাই, যে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন তোমার বের করতে হবে। নিউক্লিয়াস টেনে রাখছে, তাহলে ইলেকট্রনটাকে তুমি বের করতে তোমার এনার্জি অবশ্যই কি দিতে হবে? বেশি দিতে হবে। তাহলে স্ক্যান্ডিয়াম এর কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আয়নায়ন বিভব এদের সবার থেকে কিন্তু বেশি হবে, ঠিক আছে? তো আশা করি এটা আমি বোঝাতে পারলাম। নেক্সট দেখি আমরা। তোমাদের বারবারই বলা হচ্ছে, তোমাদের যদি চ্যানেলটার কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং বন্ধুদের কাছে অনেক বেশি করে কিন্তু শেয়ার করবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের অক্সাইড গুলোর ক্ষারীয় ধর্ম বৃদ্ধির ক্রমগুলো বলো। ক্ষারীয় ধর্ম বৃদ্ধির ক্রম মানে কি? আমরা কি দেখেছি? আমরা দেখেছি যদি একটা সোডিয়ামের অক্সাইড থাকে Na2O, আমরা এইসবগুলো কিন্তু ডিটেলসে কভার করেছি আমাদের থিওরিতে, যে Na2O কেন এটা ফর্ম করছে এবং এদের কেমন ক্যারেক্টার। তোমরা ধৈর্য ধরে কিন্তু ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তো Na2O, K2O, ঠিক আছে, এরকম ভাবে যদি হয়, আমরা দেখেছি যে ওপর থেকে নিচে আসলে না, এই ক্ষারীয় ধর্ম কি হয়? গ্রুপ বরাবর নিচে আসলে এলিমেন্ট গুলো গ্রুপ বরাবর নিচে আসলে, গ্রুপ বরাবর নিচে আসলে সাইজ বাড়ে। নিচে যত আসা হয় সাইজ বাড়ে, এলিমেন্ট গুলোর সাইজ বেড়ে যায় এবং তাদের ক্ষারীয় ধর্মও কিন্তু বেড়ে যায়, ক্ষারীয় ধর্ম বাড়ে। O2 মাইনাস সহজে রিলিজ করে এবং এদের ক্ষারীয় ধর্ম কিন্তু বেড়ে যায়। ক্ষারীয় ধর্ম বাড়ে মানে, তাহলে দেখো যদি Na2 এখানে Na2 আর K2 আছে, তাহলে Na2 আর K2 মানে সোডিয়াম ওপরে থাকে, তারপর পটাশিয়াম থাকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যেটা আনসার হবে, তার K2 ওর বেশি হবে ক্ষারীয় ধর্ম দেন দ্যাট অফ Na2O। তাহলে K2 ওর যদি বেশি হয়, তাহলে এই চারটে যে অপশন আছে এই চারটের মধ্যে K2 ওর বেশি, তাহলে এখানে Na2 ওর বেশি আছে, তো বোঝাই যাচ্ছে 1 নাম্বার তো আনসার হবে না। এখানেও দেখো K2 এর বেশি আছে, এখানে K2 এর কম আছে, তাহলে সিও আনসার হবে না। এখন আমরা দেখবো বি আর ডি এর মধ্যে কোনটা উত্তর হবে, ঠিক আছে? আমি বারবারই বলছি তোমরা কিন্তু অপশন এলিমিনেট করে সলভ করবে, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় তোমার নিজের গতিকে আরো, আনসার করার গতিকে আরো কিন্তু বাড়িয়ে দেবে। তো এখানে K2 এর বেশি দেওয়া আছে, এখানেও K2 এর বেশি দেওয়া আছে, ঠিক আছে? এবারে দেখবো যে এই Na2O আর Mg2O এদের মধ্যে আবার কে ভালো ক্ষার। দেখো সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম Mg, এরা থাকে কি বাম থেকে ডান দিকে। এখন বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় তত কি হয়? সাইজ কি হয়? তত কমতে থাকে। সাইজ কমতে থাকে মানে এদের ক্ষারীয় ধর্ম কি হবে? এদের ক্ষারীয় ধর্ম কিন্তু
কমতে থাকবে। ঠিক আছে, ক্ষারীয় ধর্ম কিন্তু কমতে থাকবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে Na2 ওর বেশি হবে দেন দ্যাট অফ Mg2O। Na2 ওর বেশি হবে দেন দ্যাট অফ Mg2O, কিন্তু Mg2O এখানে অনেক বেশি দেখিয়ে রেখেছে। এখানেও Na2 ওর অনেক Na2 ওর বেশি হবে Mg2 ওর ক্ষেত্রে। Na2 আছে বি, Na2 ওর বেশি হবে Mg2 ওর ক্ষেত্রে থেকে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে MgO ওর সবার আগে রেখেছে, নট Mg2O, ইটস MgO। MgO ওর এখানে সবার থেকে বেশি করে রেখেছে। তাহলে এমজি যদি সব থেকে বেশি করে রাখে তাহলে এটাও আনসার হবে না, কারণ সোডিয়াম থেকে পটাশিয়ামের সাইজ কমছে মানে ক্ষারীয় ধর্ম Na2 ওর বেশি হওয়ার কথা। তাহলে দেখো এই গ্রুপ 1 এর ক্ষারীয় ধর্ম, এরা গ্রুপ 1 এলিমেন্ট, তাহলে এদের ক্ষারীয় ধর্ম বেশি হবে, তাহলে এদের মধ্যে আবার K2 ওর বেশি হবে, তাহলে ডি ইজ দা রাইট আনসার। তাহলে আমরা প্রথম কি দেখলাম যে উপর থেকে নিচে আসলে আমাদের ক্ষারীয় প্রবণতা কিন্তু বাড়ে, যেহেতু সাইজ বাড়ে। এবার গ্রুপ 1 এর ক্ষেত্রে ক্ষারীয় ধর্ম বেশি হয়, গ্রুপ 2 এর থেকেও আবার। তাহলে ম্যাগনেসিয়াম আর MgO আর Na2 এর মধ্যে যদি বিচার করো তাহলে Na2 ওর বেশি হবে। আবার যদি Na2O আর K2 এর মধ্যে বিচার করো তাহলে K2 ওর বেশি হবে। তাহলে এই দুটো কম্বাইন্ড এফেক্ট অনুযায়ী আমাদের ক্ষারীয় ধর্ম বৃদ্ধির সঠিক ক্রম হচ্ছে অপশন ডি, তাই তো। নেক্সট প্রশ্ন এবার আমরা কিন্তু কভার করব। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম নয়। আচ্ছা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা কোন এলিমেন্ট? এরা কিন্তু গ্রুপ 1 এবং এরা পরস্পরই আছে। লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম, তার নিচে আছে রুবিডিয়াম। আমরা জানি ওপর থেকে আমরা যত নিচে আসি সাইজ তত বাড়তে থাকে, তাহলে এটা তো কারেক্ট। তাহলে এটা আমাদের আনসার নয়, আমাদের আনসার নয় বলেছে, সুতরাং এটা ঠিকই বলেছে, মানে এটা আমাদের আনসার নয়। নেক্সট আমরা দেখবো আকার। আকার যদি দেখো তোমরা, দেখো Al3+, তারপরে হচ্ছে Mg2+, তারপরে Na+, তারপরে হচ্ছে F-, তাহলে এখানে আকার মানে ব্যাসার্ধের রাশিমালা খুঁজবো, তাহলে আমরা নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন দেখে ফেলবো। তাহলে নাম্বার অফ প্রোটন প্রথমটার কটা আছে দেখো, অ্যালুমিনিয়ামের 13 যদি হয় তাহলে 13 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 10, সরি এটা ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন সংখ্যা হবে, তাহলে 10। ম্যাগনেসিয়ামের 12 - 2 মানে 10, সোডিয়ামের 11 - 1 মানে 10, ফ্লুরিনের 9 + 1 মানে 10। তাহলে প্রত্যেকটা দেখো ইলেকট্রন হচ্ছে সেম হচ্ছে, তাহলে ইলেকট্রন দিয়ে আমরা কিন্তু এদের কোনো কিছু বিচার করতে পারছি না। এবার আমরা দেখবো যে প্রোটন, প্রোটন সংখ্যা তো মাথায় যদি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ হয় তার দ্বারা কোনো এফেক্টিভ হয় না, এফেক্টেড হয় না, তাই তো। তাহলে সেটা এফেক্টিভ ব্যাপার হয় না, তাহলে আমরা কি করব এর ক্ষেত্রে, আমরা এর ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা বার করবো। তো আমরা যদি প্রোটন সংখ্যা বার করি তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা 13, যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা, এর 12, 11, এর 9। তাহলে যার প্রোটন সংখ্যা যত বেশি নিউক্লিয়াস তাকে তত নিজের দিকে টেনে রাখছে, তাহলে নিজের দিকে যদি টেনে রাখে তার আকার সব থেকে ছোট, তাহলে অ্যালুমিনিয়ামের সব থেকে ছোট, তারপর তোমার ম্যাগনেসিয়ামের 12 মানে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ফ্লোরিন, মানে এটাও সঠিক, সঠিক মানে এটাও আমাদের আনসার নয়। নেক্সট দেখবো আমরা, বলছে ফার্স্ট আই। ফার্স্ট আইর ক্ষেত্রে দেখো বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে। তো নাইট্রোজেনের যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করো বোরনের থেকে কার্বনের বেশি হবে, কারণ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, আই তো ইনক্রিজ করবে, বুঝতেই পারছি। এখন নাইট্রোজেন আর অক্সিজেনের যদি বিচার করো, আমরা বারবারই দেখেছি এদের ক্ষেত্রে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের জন্য এদের ক্ষেত্রে ব্যতিক্রমী আয়নাইজেশন আছে অর্ডারটা কিন্তু এরা দেখায়। কেন দেখায়? তার কারণ হচ্ছে যদি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করো দ্যাট ইজ 1s2 2s2 2p, কত হবে নাইট্রোজেনের 7, তাই তো। 1s2 2s2 2p3, আর এখানে 1s2 2s2 2p4, তাহলে 2p4 মানে একটা ইলেকট্রন যদি অক্সিজেন বের করে তাহলে 2p3 মানে স্টেবল হাফ ফিল্ড কনফিগারেশন পাবে, স্টেবল হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল। তাহলে এ চায় যে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাক, তাই তো। তাহলে এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি আমাদের কি অনেক কম দিতে হবে। কিন্তু যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বিচার করি, এ অলরেডি হাফ ফিল্ড ছিল, এখান থেকে একটা ইলেকট্রন যদি আমি বের করতে চাই তাহলে এর ক্ষেত্রে কি হবে, এই যে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন এটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে, তাহলে এর
ক্ষেত্রে তুমি যদি তাও বের করতে চাও তাহলে এর আয়নাইজেশন এনার্জি শক্তি অনেক বেশি দিতে হবে। তাহলে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা দেন দ্যাট অফ অক্সিজেন, কিন্তু এখানে বলেছি কি অক্সিজেনের বেশি নাইট্রোজেনের কম। তো এটা কিন্তু সঠিক ক্রম নয়। তো দিস ইজ দ্য আনসার। এখানে যেহেতু বলেছিল সঠিক ক্রম নয় কোনটা, তাহলে সি ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখো কি বলছে, বলছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এদের মধ্যে কি বিচার করতে বলেছে, এদের মধ্যে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার কিন্তু জানতে চেয়েছে। আমরা জেনেছিলাম যে ইলেকট্রন অ্যাফিনিটিও কিন্তু দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি প্রথমে তোমরা বলো। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, একটা মেটাল আছে, এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন সংযোজন করব, তাই তো। এই সংযোজন করতে আমাদের যে পরিমাণ শক্তি, সংযোজন করলে যে পরিমাণ যদি শক্তি ছাড়তেও পারে আবার শক্তি শোষিতও হতে পারে, সেই প্রশ্ন আমরা ধীরে ধীরে করব। তাহলে দেখো এম গ্যাসিয়াস স্টেটে আছে, এ একটা ইলেকট্রন নেবে, তাহলে ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রন বাড়তি হলে এত সময় আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা কি করেছি, এম গ্যাসিয়াস স্টেটে থাকলে এর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন আমরা বলেছি বের করব, তাহলে ইলেকট্রন ঘাটতি হবে, তাহলে এর মাথায় প্লাস চার্জ। এখন এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আমি অ্যাড করব, তাহলে ইলেকট্রন যদি একটা অ্যাড করি তাহলে এর বাইরের কক্ষে ইলেকট্রনের আধিক্য ঘটবে, তাহলে এম মাইনাস হয়ে যাবে। তাহলে এম থেকে এম মাইনাস করতে আমাদের এই শক্তি গ্রহণ করবে না শোষিত করবে, সেটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা দেখেছিলাম বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে যদি আমরা যাই ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে এবং উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, কমে। কিন্তু এর ক্ষেত্রেও আমরা ব্যতিক্রম লক্ষ্য করেছি, যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে যেমন আমরা দেখেছি যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কি হওয়ার কথা, উপর থেকে নিচে আসি মানে সরি ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাওয়ার কথা, মানে ক্লোরিনের কম হওয়ার কথা কি ইলেকট্রন অ্যাফিনিটি ইএ ভ্যালু, তো ইলেকট্রন আসক্তি ক্লোরিনের কম দেন ফ্লোরিনের বেশি। কিন্তু কি হয়, ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু একটা ইলেকট্রন, এর 2p কক্ষক আছে, বহিস্থ কক্ষক 2p, এর 3p। এবার 2p কক্ষকে যদি একটা ইলেকট্রন তুমি ঢোকাতে চাও, তাহলে সেখানে ইলেকট্রনের ইলেকট্রন রিপালশনের জন্য 3p তে ইলেকট্রন ঢোকাতে মানে ইজি হয়। ওই জন্য কি হয়, অ্যাকচুয়ালি ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, বেশি হয়। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু অফ ক্লোরিন ইজ গ্রেটার দ্যান কি ফ্লোরিন। কিন্তু এখানে অর্ডার দেখো, ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে, সঠিক এটা হতে পারে আমাদের আনসার, ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে আনসার হতে পারে, কিন্তু এখানে ফ্লোরিন এখানটাও আমাদের আনসার হতে পারে, কিন্তু এখানে দেখো ফ্লোরিনের বেশি ক্লোরিনের থেকে, তো ডি আমাদের আনসার হবে না, প্রথমে আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখবো, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কি আছে, ডাউন দা গ্রুপ আছে। ওপর থেকে নিচে আসলে আমরা জানি কি ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে যায়, তো আয়োডিনের সব থেকে কম হবে। তো এদের মধ্যে সব থেকে কম কার দেওয়া আছে, ফ্লোরিন, তো ফ্লোরিনের তো সব থেকে কম হয় না, তো আয়োডিনের সব থেকে কম হয়। এই জন্য আমি তোমাদের বলি যে অপশন এলিমিনেট করে সলভ করো। দেখো ক্লোরিনের সব থেকে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, সবার শেষে হবে কি আমাদের, সবার শেষে হবে আমাদের আয়োডিন। ঠিক আছে, তো আমরা ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্রম এবং কাকে বলে এবং এটা সম্পর্কে আমরা বুঝলাম। নেক্সট আমরা দেখবো, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম। আচ্ছা, আবার ওই একই কনসেপ্টের ওপরে, তাহলে ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে কি, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আমরা অ্যাড করব, তাই তো। এম একটা এলিমেন্ট গ্যাসিয়াস স্টেটে আছে, এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন অ্যাড করব, এম মাইনাস করতে আমাদের যে পরিমাণ শক্তি দিতে হবে। ঠিক আছে, এই প্রসেসে কি দেখলাম আমরা, শক্তি শোষিতও হতে পারে, আবার শক্তি কি হতে পারে, শক্তি ছাড়তেও পারে। এ শক্তি ছাড়বে তখন, এম এম মাইনাস শক্তি ছেড়ে দেবে তখন, যখন হচ্ছে কি, যখন হচ্ছে এ হচ্ছে স্টেবল হবে, এম মাইনাস যেটা করেছো ইলেকট্রন নিয়ে স্টেবল হবে। কিন্তু যখন আমরা দেখবো যে একটা এম একটা ইলেকট্রন নেওয়ার পর সে হচ্ছে এম মাইনাস হচ্ছে, কিন্তু এম মাইনাস ভীষণই আনস্টেবল হচ্ছে, তখন এই প্রসেসটা করতে গেলে আমাদের বাইরে থেকে শক্তি দিতে হবে, তখন এই এম কি করবে, শক্তি শোষণ করবে। ঠিক আছে, তো দেখো এখানে অক্সিজেন, সালফার আর সেলেনিয়াম আছে, এরা আমরা জানি যে গ্রুপ 16 এলিমেন্টের মধ্যে অক্সিজেন, সালফার, তারপর সেলেনিয়াম আছে, এবং ওপর থেকে নিচে আসলে ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাকচুয়ালি কি হওয়ার কথা, কমে যাওয়ার কথা। কিন্তু দেখো এর ক্ষেত্রে আমরা এটা তো বুঝতেই পারছি যে অক্সিজেনের থেকে সেলেনিয়ামের, সালফারের তো বেশি হবেই, অক্সিজেনের থেকে সালফারের বেশি হবেই, অক্সিজেনের থেকে সালফারের বেশি হবে। তো এখানে তো আলাদাই বলেছে। আচ্ছা, এখানে অক্সিজেন সালফার বলেছে, দেখো ঠিকই আছে।
এখানে দেখো কি বলেছে, ফ্লোরিন ক্লোরিন। আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু ক্লোরিনের বেশি হওয়ার কথা, তো দিস ইজ নট দ্য আনসার। ক্লোরিনের বেশি, তারপর ফ্লোরিন। এখানে বলেছে সঠিক ক্রম, ক্লোরিনের বেশি, তারপর ফ্লোরিন, তারপরে আয়োডিন। এটা ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম, এটা তো হবে আনসার। এখন এদের দুজনের মধ্যে এটা কি কোনো একটা আনসার হবে কি আমরা দেখি। সালফার, অক্সিজেন আর সিলেনিয়াম, তাই তো? তাহলে আমরা জানি সালফারের বেশি, কারণ এর ক্ষেত্রেও অক্সিজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো তাহলে 1s2 2s2 2p কত হবে, 4 হবে, কারণ 8, তাহলে 2p4, তাহলে এর বাইরের কক্ষে কি হবে, 3s2 3p4, তাই তো? এর কি হবে, 4s2 4p4। তাহলে দেখো যেহেতু 2s এর থেকে সরি 2p থেকে 3p এর আকার বড় হওয়ায় এই ইলেকট্রন নিতে সুবিধা হবে, সুতরাং সালফারের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে অক্সিজেনের থেকে। দুটোতেই দেওয়া আছে, কিন্তু দেখো অক্সিজেন আর সেলেনিয়ামের মধ্যে কিন্তু আবার ওই একই প্রবলেম, যেহেতু অক্সিজেনের 2p-তে ইলেকট্রন ঢুকবে, যেখানে ইলেকট্রন ঢোকাতে গেলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, ওই জন্য সেলেনিয়ামের থেকে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু কিন্তু অক্সিজেনের থেকে সেলেনিয়ামের বেশি হবে। সুতরাং এর দুটো আনসার হবে, দেখো সালফার, সেলেনিয়াম, অক্সিজেন, আবার ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন। সো আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছো, ঠিক আছে? যে এর ক্ষেত্রে তাহলে আমরা দুটো আনসার পাচ্ছি, তাই তো? আচ্ছা, কারণ দেখো এই আনসারটা আমরা অলরেডি বুঝে এসেছি এখানে। দেখো এই যে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু প্রথমে ছিল তোমার ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে শেষে ছিল আয়োডিন। তো এটাও কিন্তু অপশনে যেহেতু আছে ওই জন্য আমরা দুটো ওখানে জোড়া কিন্তু উত্তর হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো সক্রিয়তম মৌল। আচ্ছা, সক্রিয় কে হয় এটাও আমরা যখন থিওরি পড়েছি, এবং আমরা দেখবে তো আমরা এই আমাদের চ্যানেলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্ট, মানে S1 ব্লক এবং S2 ব্লক, অ্যালকালি এবং অ্যালকালাইন আর্থ মেটালের পুরো বৈশিষ্ট্য এবং এদের পর্যায়গত ধর্ম সম্পর্কেও আমরা আলোচনা করে রেখেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখবে, ঠিক আছে? আচ্ছা, সক্রিয়তম মৌল। সক্রিয়তম মৌল মানে কি, যে মৌল তার বাইরের কক্ষে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে সে সহজে রিলিজ করে দিতে চায়। যে সহজে অন্যদের, সক্রিয়তম মৌল বলতে সে সহজে অন্য একটা যৌগ বা অন্য একটা এলিমেন্টের সঙ্গে সহজে সে রিয়াক্ট করতে চায়, সেই হয় সক্রিয়তম। তো আমরা জানি এমনিতেই আমরা দেখেছি যে গ্রুপ ওয়ান এলিমেন্টসরা সক্রিয় মৌল, সেটা আমরা তো দেখেইছি। কারণ সক্রিয় মৌল কেন, কারণ হচ্ছে এদের বাইরের কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ইনার্ট গ্যাস, আর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, মানে আনস্টেবল একটা ইলেকট্রন, মানে এই একটা ইলেকট্রন ছাড়তে চায়, আবার একটা ইলেকট্রন যদি আসেও তা একটা ইলেকট্রন নিয়ে ফুলফিল অবস্থা হতে চায়, ওই জন্য এই সর্বদা একটা ইলেকট্রন মনে রাখবে ছাড়তে চায়। যেহেতু ইনার্ট গ্যাসের একটা ইলেকট্রন ছেড়ে দিলে এনএস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এ কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল। ওই জন্য দেখো গ্রুপ 1 মৌল সক্রিয়। এখন এই যে মেটাল থেকে M+ হয় এরা বুঝলাম, কিন্তু উপর থেকে নিচে আসলে দেখো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, তাহলে উপর থেকে নিচে আসলে কি হয়, সাইজ ক্রমশ বাড়ে। এখন সাইজ বাড়ে মানে কি, নিউক্লিয়াস যে ধনাত্মক আধান কেন্দ্রে আছে, কার্যকরী ধনাত্মক আধান বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে অতটাও স্ট্রংলি নিচের দিকে টানতে পারে না, সুতরাং ইলেকট্রন বের করা আরো ইজি হয়ে যায় নিচের দিকে। তাহলে সিজিয়ামের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন রিমুভ করা সব থেকে বেশি ইজি হয়ে যাবে। তাহলে সক্রিয়তম মৌল বলতে এদের মধ্যে ডাউন দ্য গ্রুপ কি হয়, ডাউন দ্য গ্রুপ সক্রিয়তা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে সিজিয়াম হচ্ছে কি হবে, সব থেকে বেশি সক্রিয় গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোর মধ্যে, ঠিক আছে? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলছে কোনটির আয়নায়ন বিভব সর্বাধিক। আচ্ছা, আয়নায়ন বিভব নিয়ে আমরা প্রচুর প্রশ্ন পড়ে ফেলেছি, এবং এটাও আমরা বুঝেছি যে M গ্যাস যদি হয় তাহলে এর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করতে হবে, করতে যে পরিমাণ শক্তি লাগবে সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো আয়নায়ন এনার্জি। এখন আয়ন বিভব সর্বাধিক মানে কি, প্রথম স্টেবল অবস্থা ছিল, এটা থাকবে স্টেবল অবস্থা, আর এই স্টেবল থেকে হবে আনস্টেবল, তাহলেই আমাদের আই ইনক্রিজ করবে, আই সর্বাধিক হবে। তাহলে বেরিয়াম, বেরিলিয়াম, সিজিয়াম, লিথিয়াম, দেখো প্রত্যেকটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সব গ্রুপ 1 এলিমেন্ট, এদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি অনেক কম। কেন গ্রুপ 1 এলিমেন্টের কম, কারণ এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, এ চায় আমার একটা ইলেকট্রন বেরিয়ে যাক, তাহলে এই দুটো তো আনসার হবেই না, বোঝা যাচ্ছে, তাই তো? এবারে দেখবো এই দুটোর মধ্যে,
বেরিলিয়াম থেকে বোরন, তাহলে বেরিলিয়াম এরা কোথায় আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টনসিয়াম, বেরিয়াম এরা সবই কিন্তু গ্রুপ 2 এলিমেন্ট। এখন আমরা বুঝতেই পারছি যে আয়নাইজেশন এনার্জি বেরিলিয়ামের অনেক ছোট সাইজ, সুতরাং এই যে নিউক্লিয়াস থাকে না, এই নিউক্লিয়াস ছোট সাইজ, নিউক্লিয়াস বাইরের কক্ষে ইলেকট্রনকে স্ট্রংলি টেনে রেখেছে, এর কার্যকারী ধনাত্মক আধান ভীষণই বেশি, ওই জন্য ইলেকট্রন গুলোকে টেনে রেখেছে, মানে আকার স্ট্রংলি টেনে রেখেছে, মানে কি তুমি এখান থেকে একটা ইলেকট্রন বের করতে তোমার শক্তি অনেক অনেক বেশি দিতে হবে, অনেক অনেক বেশি দিতে হবে। কিন্তু ওপর থেকে নিচে আসো, সাইজ ক্রমশ বাড়ছে, তাই তো? সাইজ ক্রমশ বাড়ছে মানে সাইজ বাড়া মানে কি, অতটাও এফেক্টিভলি কি হবে, অতটাও এফেক্টিভলি কিন্তু টেনে রাখতে পারবে না। এখন অতটা এফেক্টিভলি যদি টেনে রাখতে না পারে তাহলে কি হবে, ইলেকট্রন বের করা অনেক ইজি হয়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন বের করা ইজি হয়ে যাচ্ছে, তার মানে শক্তি কম দিতে হবে। কিন্তু সর্বাধিক বলেছে তো বেরিলিয়াম থেকে বেরিলিয়াম প্লাস ইজ দা আনসার। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, দেখো 13, কোয়েশ্চেন 13, এটা কি বলেছে, দ্বিতীয় আয়নায়ন বিভবের সঠিক ক্রম। আচ্ছা, দ্বিতীয় আয়নায়ন বিভব মানে কি, এম থেকে প্রথমে এম প্লাস করো, এম প্লাস থেকে আবার করো কত, M2 প্লাস, সেটাকেই আমরা বলবো কি দ্বিতীয় আয়নায়ন বিভব। তাহলে দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন আছে, তাই তো? তাহলে কার্বন মানে 1s2, 2s2, 2p2, এর 2s2, 2p3, এর 2s2, 2p4, এর 2s2, 2p5। ঠিক আছে, তো এফ থেকে প্রথমে এফ প্লাস করতে হবে, তারপরে এফ ডবল প্লাস করতে হবে, ডবল প্লাস করতে হবে বা 2 প্লাস করতে হবে, তাহলে 2p4 হবে, তারপর 2p3 হবে। 2p3 হবে মানে আমরা বুঝতে পারছি যে আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন, আমরা জানি এমনি কি কার্বনের 6, 7, 8, 9, আমরা যখন বাম থেকে ডান দিকে যাই তখন বাম থেকে ডান দিকে যাই, যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে বলে আকার কমে, আর আকার কমা মানে কি নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে স্ট্রংলি টেনে রাখছে, তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, বাম দিক থেকে ডান দিকে আয়নাইজেশন এনার্জি বাড়ে এবং ওপর থেকে নিচে কমে। এখন এই যে দেখছি ব্যতিক্রমগুলো আমরা তখনই বিচার করব, দেখো যখন পর পর এলিমেন্ট থাকবে, মানে তুমি অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে তুমি এই অর্ডারে দেখতে পারো যে ইলেকট্রনিক কনফিগারেশন ফ্লুরিনের বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে অক্সিজেনের হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে করতে পারো, দেখাচ্ছে আমাদের এলিমেন্ট দিয়েছে অক্সিজেন আর কার্বন, তখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের থেকে বেশি আমাদের পর্যায়গত ধর্ম, মানে বাম থেকে ডান দিক বরাবর কি হচ্ছে, ওপর থেকে নিচে বরাবর কি হচ্ছে, আমরা সেই দিকেই কিন্তু নজর দেব। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমি বিচার করি যে ফ্লুরিন, দেখা যাচ্ছে আমি বিচার করছি ফ্লুরিন আর কার্বনের মধ্যে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের কি হয়, আয়নাইজেশন এনার্জি বাড়ে। তাহলে কার্বন, যদি তুমি কার্বন আর ফ্লুরিনের ক্ষেত্রে বিচার করো, এদের ক্ষেত্রে ইলেকট্রন মানে ইলেকট্রনিক কনফিগারেশন কোনো এফেক্টিভ ভূমিকা পালন করবে না, আয়নাইজেশন এনার্জি ফ্লুরিন গ্রেটার দেন কার্বন অফকোর্স, তাহলে ফ্লুরিন গ্রেটার দেন কার্বন, ফ্লুরিন গ্রেটার দেন কার্বন, এখানে কার্বনের থেকে ফ্লুরিনের বেশি দেওয়া আছে, তো দিস ইজ নট দ্য আনসার। ঠিক আছে, তাহলে ফ্লুরিন গ্রেটার দেন কার্বন, একটা অপশন আমরা কিন্তু এলিমিনেট করলাম। এখন আমরা দেখব অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে, আমরা তো বারবারই দেখেছি অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে যদি তুমি বিচার করো তাহলে কি হয়, অক্সিজেনের ক্ষেত্রে ফার্স্ট দেখো, যদি তুমি ফার্স্ট আই বলতে তাহলে সেটা কার বেশি হয়, নাইট্রোজেনের বেশি অক্সিজেনের থেকে। কিন্তু সেকেন্ড আই মানে কি, সেকেন্ড আই মানে কি, সেকেন্ড আই মানে দেখো অক্সিজেনের প্রথমে হচ্ছে 2p4 ছিল, ভালোভাবে বুঝবে। আচ্ছা আমি দেখো মুছে দিচ্ছি এগুলো, ভালোভাবে এটা লক্ষ্য করো, না হলে কিন্তু প্রবলেম আছে। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কত ছিল, অক্সিজেন আর নাইট্রোজেন, তাই তো? তাহলে অক্সিজেনের ক্ষেত্রে ও প্লাস হবে, তারপরে ও আবার কত হবে 2 প্লাস, ও প্লাস মানে কি 1s2, 2s2, 2p4, এখানে কত হচ্ছে 2p3 হচ্ছে, মানে স্টেবল, স্টেবল হাফ ফিল্ড, তাই নয় কি, স্টেবল হাফ ফিল্ড। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে সেকেন্ড বার আবার ইলেকট্রন বের করছো, তাহলে হাফ ফিল্ড ব্রেকডাউন অফ, breakdown of half filled configuration, breakdown of half filled configuration, breakdown হচ্ছে half filled configuration এর, তাহলে সেকেন্ড আই বেশি কার, অক্সিজেনের, নাইট্রোজেনের থেকে, তাহলে অক্সিজেনের বেশি নাইট্রোজেনের থেকে, অক্সিজেনের বেশি নাইট্রোজেনের থেকে, তাহলে এদিকে আমরা কিছু করতে পারছি না, তাই তো? এবার আমরা দেখবো অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কি অবস্থা।
অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন মেজার করতে পারবে। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে যদি দেখো, ফ্লুরিনের ক্ষেত্রে ছিল 2s2 2p5, সেখান থেকে 2p4, তারপরে হলো 2p3, মানে এ প্লাসে 2p4, মানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে স্টেবল হবে, মানে আই কমে যাবে, আই কমবে, আই কমবে মানে কি, ফ্লুরিনের কম হবে দেন দ্যাট অফ অক্সিজেন। তাহলে অক্সিজেনের বেশি হবে, ফ্লুরিনের বেশি দেওয়া আছে, আনসার হবে না। অক্সিজেনের কম হবে, অক্সিজেনের বেশি হবে ফ্লুরিনের থেকে, তো এটা আনসার হতে পারে, এটা আনসার হতে পারে, তাই তো। তাহলে এখন দেখবো এ আর বি এর মধ্যে কোনটা আনসার। আশা করি তোমরা আমার পয়েন্টটা ধরতে পেরেছো। তা এখানে দেওয়া আছে দেখো অক্সিজেনের বেশি, তারপরে ফ্লুরিন, তো তাই দেখতে গেলে তাই অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে, এখন দেখতে হবে নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে। আচ্ছা, নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে দেখতে পারলেই আমরা বুঝে যাবো যে দেখো নাইট্রোজেনের কত 7 আর ফ্লুরিনের কত 9, তাহলে 7 আর 9 এদের মধ্যে দেখো পরপর হলে এরা সাকসেসিভ, বা পরপর হলে এদের মধ্যে ইলেকট্রন কনফিগারেশনের জন্য ডিফারেন্স আনতে পারতাম, কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু পরপর এদের পারমাণবিক সংখ্যা পরপর নয়, সুতরাং এদের ক্ষেত্রে ইলেকট্রন মানে যে ইলেকট্রনিক কনফিগারেশনের ডিফারেন্স অনুযায়ী এদের ক্ষেত্রে আমরা কিন্তু আয়নাইজেশন এনার্জির অর্ডার বের করতে পারবো না। তো আমরা কি করব, আমরা বাম থেকে ডান দিকে গেলে যার আয়নাইজেশন এনার্জি অ্যাকচুয়ালি বেশি, তার বেশি, মানে ফ্লুরিনের নাইট্রোজেনের থেকে ফ্লুরিনের বেশি হবে, মানে নাইট্রোজেন থেকে ফ্লুরিনের, সেই অর্থে দেখতে গেলে তাহলে আমাদের আনসার কি হলো, এ হলো। কোয়েশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝেছো এবং এক্সপ্লেনেশনটাও বুঝেছো। নেক্সট দেখবো আমরা। নেক্সট দেখো বলছি, নিম্নলিখিত কোন প্রকৃতির শক্তির শোষণ ঘটে। এই যে হচ্ছে শক্তির শোষণ মানে কি, ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা বলছিলাম। শক্তির শোষণ মানে কি, শক্তির শোষণ মানে কি হবে, সেই পদ্ধতিটা স্টেবল নয়। শক্তির শোষণ হচ্ছে মানে কি, পদ্ধতিটা স্টেবল নয়, মানে বাইরের পক্ষে ইলেকট্রন যোগ করলে ব্যাপারটা ভালো সিস্টেম তৈরি হচ্ছে না, মানে আনস্টেবল হচ্ছে। তাহলে এফ মাইনাস, এফ এর কত 2s2 2p5, তাহলে 5 যদি হয়, এফ মাইনাস কখন হবে, ইলেকট্রনের আধিক্য কখন ঘটবে, একটা ইলেকট্রন ইনটেক করেছে, নিয়েছে একটা ইলেকট্রন, যদি নেয় তাহলে 2p6 হয়ে যাচ্ছে, তাহলে এ কি হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে শক্তি শোষণ না, এখানে শক্তি ছাড়বে, শক্তি রিলিজ করবে, শক্তি ছাড়বে। তাহলে শক্তি যদি ছাড়ে, তাহলে এখানে শক্তি শোষণ ঘটছে না, এখানেও শক্তি শোষণ ঘটছে না, এখানেও ঘটছে না। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, কারণ ফ্লোরিন ক্লোরিন সব একই ব্লকের মৌল, হাইড্রোজেনের যেমন একটাই ইলেকট্রন আছে 1s1, তাহলে একটা ইলেকট্রন নিলে 1s2 দুটো ইলেকট্রন করে যাবে, মানে স্টেবল হচ্ছে, সুতরাং এটাই আনসার হবে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা। দেখো এটা কি বলেছে, কোনগুলো নিচের কোনগুলো জটিল যৌগ গঠন করে। আচ্ছা, এখানে দুটো অপশন এসে গেছে, তো জটিল যৌগ গঠন করে মানে কি, দেখো জটিল যৌগ গঠন করে এটা আমরা পরে তোমরা 12-এ তোমাদের একটা চ্যাপ্টার আছে, তো সেখানে আমরা এটা ডিটেলসে বুঝবো আমরা কারা গঠন করে না করে। দেখো জটিল যৌগ গঠন করে মানে কি, দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম, ধরো জটিল যৌগ গঠন করতে হলে এর ফাঁকা অরবিটাল লাগবে, 3D কক্ষক দেখা যাচ্ছে ফাঁকা আছে, ঠিক আছে, সেখানেও বাইরের কক্ষে ইলেকট্রন এসে আশ্রয় নিতে পারবে, ঠিক আছে, তাহলেই সেই জটিল যৌগ গঠন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে Fe2+ ও আনসার হবে, এও আনসার হবে, Cr3+ ও আনসার হবে, কেন, কারণ ক্রোমিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, আমরা জানি ব্যতিক্রমী ইলেকট্রনিক কনফিগারেশন, ইনার্ট গ্যাস 3D কত হবে বলো, 3d5 4s1, তাহলে Cr3+ যদি করে 3টে ইলেকট্রন বের করে দাও, 1 থেকে দুটো ইনার্ট গ্যাস আছে, সামনে আর্গন আছে, তাহলে আর্গন হলো 3টে ইলেকট্রন, 1 বেরিয়ে গেল একটা, আর ডি কক্ষকের 5টা থেকে দুটো বেরিয়ে গেলে 3d3, তাহলে ডিএ তো 10টা ইলেকট্রন ধরে ডি অরবিটালে, তাই তো, আছে কটা, 3টে, একটা দুটো 3টে, মানে এই অনেক মৌল এই ঘরে দেখো অনেক এলিমেন্টের জায়গা দিতে পারবে, সুতরাং এ জটিল যৌগ অবশ্যই গঠন করবে, ঠিক আছে। সিমিলারলি Fe2+ এরও ফাঁকা 3D অরবিটাল আছে, ফাঁকা 3D অরবিটাল আছে, যারা থাকবে, ঠিক আছে, তারা সবাই হচ্ছে কি করবে, জটিল যৌগ গঠন করবে। এবং অ্যালুমিনিয়াম 3+, যেমন অ্যালুমিনিয়াম দেখো জটিল যৌগের একটা যদি উদাহরণ দিই, এরকম ভাবে এরা কিন্তু জটিল যৌগ গঠন করে, ঠিক আছে, এগুলো আমরা পরে সব এক্সপ্লেন করবো। তাহলে এখানে সবাই জটিল যৌগ গঠন করতে পারছে। নেক্সট দেখো বলছি, আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। তো ব্যাসার্ধের সঠিক ক্রম আমরা দেখেছি যে কোনো এলিমেন্টের
অক্সিডেশন স্টেট যদি পজিটিভ অক্সিডেশন স্টেট যদি বাড়ে, তাহলে তার মানে কি? তার মানে সেখানে প্রোটন সংখ্যা বেশি ইলেকট্রনের থেকে। তার প্রোটন সংখ্যা যদি বেশি হয়, তাহলে কেন্দ্রে কেন্দ্রে কার্যকারী ধনাত্মক আধান অনেক বেশি। কার্যকারী ধনাত্মক আধান বেশি মানে কি? বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে কি করবে? ও নিজের দিকে ক্রমশ টানবে। তাহলে নিজের দিকে যদি টানে, তাহলে কি হবে? আকার ক্রমশ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে বলেছে আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? তাহলে সেই অনুযায়ী +7 এর +4, তাহলে এর কি হওয়ার কথা? সাইজ কম হওয়ার কথা, কিন্তু এর বেশি বলেছে, সেটা আনসার হবে না। দেখো এটা সঠিক ক্রম, কারণ P3+ এর যতটুকু ভালোভাবে বোঝো তোমরা, দেখো Na+ আর Na2+, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে দুজনেরই প্রোটন সংখ্যা কত? 11 করে, 11 করে। কিন্তু ইলেকট্রন সংখ্যা যদি দেখি, ইলেকট্রন সংখ্যা এর কত? 10। এর ইলেকট্রন সংখ্যা কত? এই ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 11 - 2 মানে 9। তাহলে দেখো প্রোটন সংখ্যা সেম, কিন্তু ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে? যার ইলেকট্রন সংখ্যা যত বেশি, তার রেডিয়াস তত বেশি। তাহলে Na+ বড়, আকারে বড়, রেডিয়াস বা আকারে বড় দেন দ্যাট অফ Na2+। ঠিক আছে? তাহলে আয়নীয় ব্যাসার্ধ বা আকারের সঠিক ক্রম, যার পজিটিভ চার্জ মাথায় কম তার আকার বড়। তাহলে দিস ইজ দ্য আনসার। ঠিক আছে? তো আশা করি এরকম ভাবে তোমরা এগুলো সবই সলভ করতে পারবে। সেক্ষেত্রে দেখতে গেলে কি হতো? এরা পজিটিভ চার্জ বেশি মানে আকার কম হওয়ার কথা ছিল, উল্টো আছে, মানে এটা আমাদের আনসার নয়। নেক্সট দেখো আবার একটা কোয়েশ্চেন আমরা দেখবো, সেটা হচ্ছে দেখো প্রদত্ত যৌগগুলোর কোনটিতে ক্রোমিয়ামের আয়নীয় ব্যাসার্ধ সর্বনিম্ন? এখানে দেখো আয়নীয় ব্যাসার্ধ সর্বনিম্ন বলেছে ঠিকই, কিন্তু কোনোটাতেই কিন্তু ক্রোমিয়ামের জারণ স্তর বলা নেই। তাহলে ক্রোমিয়ামের জারণ স্তরে বের করতে হবে আমাদের। এদের মাথায় একটা করে আমি স্টার মেরে নিচ্ছি, যে এদের জারণ স্তর বের করতে হবে। সরি, ভুল হয়ে গেল। যাদের মাথায় স্টার মেরেছি তাদের জারণ স্তর বের করতে হবে, তাই তো? তো আমরা দেখো দেখো এদের ওভারঅল কি আছে, জিরো অক্সিডেশন স্টেট ওভারঅল কম্পাউন্ডটা। তাহলে আমরা জানি পটাশিয়াম কত জারণ স্তর দেখায়? অলওয়েজ +1 দেখায়, কারণ বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, ওটাকে সহজে বের করে দেয়। আচ্ছা, তোমাদের যদি একটু কমপ্লিকেটেড মনে হয় কোয়েশ্চেন গুলো সলভ করতে, তাহলে তোমরা কি করবে? তোমরা অবশ্যই কিন্তু থিওরির ভিডিওগুলো দেখে নেবে। ওখানে খুবই ধীরে ধীরে এবং খুবই এফেক্টিভলি কিন্তু প্রত্যেকটা থিওরি বোঝানো হয়েছে। ঠিক আছে? আর তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন বা আরো এক্সট্রা এই চ্যাপ্টারের কিছু করতে হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে? তো দেখো, তাহলে এখানে দুটো আছে, 2 আর পটাশিয়াম +1 করে দেয়, তাহলে 2 দুটো পটাশিয়াম +1 করে দিচ্ছে। প্লাস ক্রোমিয়ামের জারণ স্তর ধরে নিলাম X, প্লাস 4টে অক্সিজেন, এক একটা অক্সিজেন -2 করে আধান দেয়, ওভারঅল কত? 0। তাহলে কত হচ্ছে? 2 + X - 8 = 0। তাহলে 2 - 8 মানে X - 6 = 0। তাহলে X = কত? +6। তাহলে ক্রোমিয়াম এখানে কত অক্সিডেশন স্টেটে আছে? +6। এখানকার ক্রোমিয়াম কত আছে? -3। তাহলে এ আছে কত? +3। যদি এরকম ভাবে না বুঝতে পারো, তাহলে ক্রোমিয়ামের ধরে নাও X, তাহলে X - 3, তাই তো? X প্লাস অ্যাকচুয়ালি 3 × -1, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই -1 করে দেয়, তাহলে ওভারঅল 0। তাহলে X - 3 = 0, তাহলে X = +3। নেক্সট দেখো এক একটা অক্সিজেন কত করে দেয়? -2। তাহলে দুটো অক্সিজেন -4, তাহলে কত দেবে? অবশ্যই এটা একটা নিউট্রাল কম্পাউন্ড, তাহলে +4, Cr এখানে +4। আর এখানকার Cr -3, তাহলে অবশ্যই +3 তে দেবে। ওভারঅল নিউট্রাল, -3টে Cl মিলে -3, তাহলে একটা ক্রোমিয়াম +3 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে +3 - 3 নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। যদি সেটা না বোঝে, তাহলে ক্রোমিয়ামের ধরে নাও X +3 × -1, ক্লোরিনের জারণ স্তর =0, তাহলে X - 3 = 0, তাহলে X = +3। তো +3, তাহলে যার যত বেশি জারণ স্তর তার ব্যাসার্ধ সব থেকে কম। তাহলে +6 এই জারণ স্তর, তাহলে এর ব্যাসার্ধ সব থেকে কম, তাই তো? তো আশা করি আমরা এটা বুঝেছি ভালোভাবেই। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, এখানে কি বলেছে? নিচের কোন আয়নটি সর্বাধিক দুস্থিত? দুস্থিত মানে ভীষণই আনস্টেবল। দেখো লিথিয়াম মাইনাস থেকে বেরিলিয়াম মাইনাস কখনো হতে যাবে না। কেন? কারণ বেরিলিয়াম স্টেবল 1:2:2, এ চাইবে না কখনোই একটা ইলেকট্রন নিয়ে বেরিলিয়াম মাইনাস হতে। এর এই যে স্টেবল ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এটাকে ও নষ্ট করতে চাইবে না। এখানে আসলে ব্রেকডাউন হয়ে যাবে, সেটা ব্রেকডাউন অফ ফুলফিল্ড কনফিগারেশন, সেটা কখনোই ও চায় না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দেখো বলছে
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো বলছে এ ও বি এর যোজ্যতা কক্ষে ইলেকট্রন, এ এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? 3টে। বি এর যোজ্যতা কক্ষে বলেছে কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে 6টা যদি ইলেকট্রন থাকে যোজ্যতা কক্ষে, এর যোজ্যতা আমরা কি করে বের করি? আমরা বলেছিলাম যদি 4-এর বেশি থাকে যোজ্যতা, তাহলে 4 থেকে বিয়োগ করবে, তাহলে 6 বিয়োগ 4 ইকুয়াল টু কত হচ্ছে? 2। এবারে যদি সংকেত বের করতে চাও তাহলে আমরা কি করি? ক্রস করি। তাহলে এ এর দেবো 2, বি এর দেবো 3, তাহলে A2B3 ইজ দা আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে কোন যুগ্ম ধাতব ব্যাসার্ধ সমান? আচ্ছা, মেটালিক রেডিয়াই সমান ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াই সমান সমান কাদের হবে? দেখো এখানে দেওয়া আছে সিলভার আর গোল্ড, তাহলে আমরা জানি কপার, সিলভার, গোল্ড। এখানে আছে কপার আর সিলভারের তুলনা করেছে। এখানে জিঙ্ক, আমরা জানি জিঙ্ক, ক্যাডমিয়াম, তার নিচে আছে এইচজি। এখানে আছে জিঙ্ক আর এইচজি, আর এখানে আছে জিঙ্ক, কপার আর জিঙ্ক। ঠিক আছে, কপার আর জিঙ্ক। আচ্ছা, বলেছে আয়নীয় ব্যাসার্ধ, সরি ধাতব ব্যাসার্ধ সমান সমান। মনে রাখবে ধাতব ব্যাসার্ধ এই এলিমেন্টটাকে আমরা বলি 3D ব্লকের এলিমেন্ট, তারপরটা অবশ্যই 4D, তারপরটা অবশ্যই 5D ব্লক এলিমেন্ট। এখন মনে রাখবে এই 4D এবং 5D ব্লকের মৌলগুলো যদি পরস্পর থাকে তাদের ধাতব ব্যাসার্ধ সমান সমান হয়। তার মানে যদি ক্যাডমিয়াম এইচজি বলতো এদের ধাতব ব্যাসার্ধ প্রায় সমান সমান। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে তোমার 4D আর এটা হচ্ছে 5D ব্লক এলিমেন্ট। সো দিস ইজ দ্য আনসার। কেন? কারণ এটা 3D ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে 4D। 3D 4D ব্যাসার্ধ সমান হয় না। ঠিক আছে, এটাও 3D, এটাও 3D। ঠিক আছে, এটা হচ্ছে এটা কি? এটা 3D বাট এটা 4D। আমি বলেছি কি 4D এবং 5D সিরিজ হতে হবে, তাহলে এটা কিন্তু আনসার হবে। মানে সিলভার আর গোল্ডের ধাতব ব্যাসার্ধ কি প্রায় সমান সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে কপার আর জিঙ্ক কি হয়? বাম থেকে ডান দিকে যাচ্ছ তাহলে যে অনুযায়ী চেঞ্জ হয় ব্যাসার্ধ কিন্তু সেরকম ভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, এছাড়া এগুলো হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। এদের ক্ষেত্রে আমরা কি করেছি? এদের ক্ষেত্রে আমরা ল্যান্থানাইট কন্ট্রাকশন পড়েছি। ল্যান্থানাইট কন্ট্রাকশনে আমরা কি পড়েছিলাম? যে যেহেতু ডি অরবিটাল এর স্ক্রিনিং পাওয়ার কম, ওই জন্য কি হয় নিউক্লিয়াস দ্বারা এরা তীব্রভাবে আকর্ষিত হয় এবং এদের ব্যাসার্ধ কিন্তু ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এই 20টা প্রশ্ন নিয়েই ডিসকাস করলাম। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারের কোয়েশ্চেন নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখো সবই কিন্তু ডাব্লিউবিসিএই, নিট, এগুলোর থেকে কিন্তু এগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু এগুলো। তো তোমরা যদি কোনো প্রশ্ন সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে, এবং আরো যদি তোমাদের কিছু দরকার হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে কিন্তু বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।